এই প্রোফাইলের প্লেয়ারকে আসলে রাজি করানো ইজ সো টাফ আমি মনে করি। অনূর্ধ্ব 21 এবং সে ওই টিমের বেস্ট প্লেয়ার। তো এই মুহূর্তে আসলে সে এই ডিসিশনটা বাংলাদেশের পক্ষে খেলবে, এটা আমি বলবো যে অ্যামেজিং একটা ব্যাপার। এমিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি খেলা যুগে। ধন্যবাদ। আচ্ছা, গতকাল যখন ফাহাদ করিম ডিক্লেয়ার করলো, নিশ্চয়ই আপনিও দেখেছেন, এবং আপনার কাছে কি একটু অবিশ্বাস্য লেগেছিল কিনা যখন প্রথম ডিক্লেয়ার শুনলেন যে ফারহান আলী ওয়াহিদ রাজি হয়ে গেছে এবং ঈদের পরই তার পাসপোর্টের কাজ শুরু হয়ে যাবে? টু বি অনেস্ট, কিছুটা সারপ্রাইজড হয়েছে এই কারণে, কারণ ফুলহাম আন্ডার-21 এর মেইন টিমের প্লেয়ার এবং তার বেস্ট প্লেয়ার এবং তার কেরিয়ার যেভাবে রিবিল্ড হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সে হয়তো আরও কিছু সময় নিতে পারত ইংল্যান্ড জাতীয় দলের ক্ষেত্রে, সেখানে খেলতে চাইতো আর কি। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে সে ভেরি সুন, এবং তার যেহেতু ব্রাইট ফিউচার সেইটা সে কনসিডারেশন রেখে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে এখানে খেলতে রাজি হয়েছে, এবং এটা ইজ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার কান্ট্রি। এবং স্পেশালি ফাহাদ ভাইকে আমি একটা থ্যাংক ইউ দিতে চাই এই কারণে, কারণ আপনি যদি দেখেন এই প্রোফাইলের প্লেয়ারকে আসলে রাজি করানো ইজ সো টাফ আমি মনে করি। এবং আপনি যদি দেখেন হামজার প্রসেসটা যখন শুরু হয়েছিল, হামজা কিছুটা সময় নিয়েছিল আমি যদি ভুল না করে থাকি। সে আন্ডার-23 স্কোয়াডেও খেলেছে, আন্ডার-21 টিমের স্কোয়াডে খেয়েছিল ন্যাশনাল টিমে, তখন ফিল ফোডেনদের সাথে। তো সেগুলো টাইম নিয়েছিল সে জাতীয় দলের স্কোয়াডে যেতে পারে কিনা। অনূর্ধ্ব 21 এবং সে ওই টিমের বেস্ট প্লেয়ার। তো এই মুহূর্তে আসলে সে এই ডিসিশনটা বাংলাদেশের পক্ষে খেলবে, এটা আমি বলবো যে অ্যামেজিং একটা ব্যাপার। এমিলি ভাই, যদি একটা জিনিস হিসেব করি, হামজা চৌধুরী যখন লেস্টারের হয়ে খেলেছেন খুব বেশি গোল করতে আমরা তাকে দেখিনি, রাইট? কিন্তু সেই হামজা যখন বাংলাদেশে আসলেন একের পর এক গোল করেছেন। ফারহান আলী ওয়াহিদের স্ট্যাটটা যদি আমরা দেখি, খেলেছেন ফুলহ্যামের হয়ে রানিং সিজনে অনূর্ধ্ব 21 দলের হয়ে, অর্থাৎ EPL 2-তে, রাইট, 31 ম্যাচে 12 গোল 9 অ্যাসিস্ট। সেই ফারহান যখন বাংলাদেশের হয়ে খেলবেন, তার স্ট্যাটটা আসলে কেমন হবে আপনার কাছে কি মনে হয়? না, অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে আই এম ভেরি এক্সাইটেড টু বি অনেস্ট তার খেলা দেখার জন্য। যদি সে ন্যাশনাল টিমে যখন ইনক্লুড হবে এবং তার যেদিন ডেবু ম্যাচ হবে, ডেফিনেটলি সেই ম্যাচটা তো অবশ্যই একটা অন্যরকম একটা প্রাপ্তির জায়গা থাকবে আমাদের জন্য। এবং আপনি যেটা বলছেন যে হামজা লেস্টার সিটির ফুল ক্যারিয়ারও আসলে কয়টি গোল করেছে আমরা জানি না, বাট যখন জাতীয় দলে খেলেছে আপনি দেখেন সম্ভবত সে অনেকগুলি গোল কন্ট্রিবিউশন, 4 গোল করে ফেলেছে এবং অ্যাসিস্টও রয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের হয়ে গোল করা বা বাংলাদেশ হয়ে খেলবে, এটা তো বিশাল একটা বড় প্রাপ্তির জায়গা। এবং ফারহান আলীর স্টাচ যেভাবে আসলে বলছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে জায়গাটাতে এই মুহূর্তে লেকিংস রয়েছে, আমরা মনে হচ্ছে যে সেই জায়গাটা হয়তো রিকভার করতে যাচ্ছি। বিকজ আমরা জানি যে আমরা যে জাতীয় দলের স্কোয়াডটা সাজাই, যে স্টার্টিং 11টা দাঁড় করে, সেখানে কিন্তু সব থেকে বড় অ্যাবসেন্সের জায়গা গোল স্কোরিং এর, আপনি জানেন। ইভেনচুয়ালি আমরা স্ট্রাইকার ছাড়া আমাদেরকে খেলতে হয়, ফলস নাইন নিয়ে খেলতে হয়। ইভেনচুয়ালি আপনি নিজেও জানেন যে এখন আমরা যে দলটা রয়েছে সেখানে কিন্তু প্রপার কোনো নাম্বার 9 নেই। যদিও ফারহান আলী ইজ নট প্রপার নাম্বার 9, বাট উইং স্ট্রাইকার, এবং তার সে গোল করার যে ক্যাপাবিলিটি রয়েছে সেগুলি কিন্তু সে জানে। গোল করার অ্যাবিলিটি আছে, তার ড্রিবলিং ভালো, স্পিড ভালো, তার অ্যাসিস্ট করার অ্যাবিলিটি রয়েছে। এবং যে প্রোফাইলের প্লেয়ার আমি দেখছি ফারহান আলীকে, টু বি অনেস্ট এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে। এবং আমার কাছে মনে হয় যে ফারহান আলীকে ম্যানেজ করা বা ফারহানি এই মুহূর্তে আসলে বাংলা জাতীয় দলে খেলবে, এইটা তার ডিসিশনের অন্যতম হয়তো কনসিডারেশন হতে পারে হামজা দেওয়ান চৌধুরী, ডেফিনেটলি। বিকজ হামজা খেলার পরে দেখবেন যে আমাদের যত প্রবাসী প্লেয়ার আছে বাংলাদেশি বংশোদ্ভূত, সবাই কিন্তু আসলে বাংলাদেশে খেলার জন্য বিশাল আগ্রহ প্রকাশ করছে। এটা তো আসলে মানতেই হবে। যখন আসলে জামাল ভুঁইয়া এসেছিলেন তখন শুরুটা হয়েছিল, আর হামজা যখন আসলেন তখন জোয়ারটা শুরু হলো, রাইট। এই জায়গা থেকে আমি বলবো যে ফারহান আলী এবং ফাহাদ ভাইয়ের কথা ধরে যদি বলি, তার ছোট ভাইও দেখলাম যেখানে খেলতে আগ্রহ হয়েছে। সো এইটা তো অবশ্যই আমাদের জাতীয় দল কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে, এবং সেই স্ট্রংয়ের জায়গাটা কিন্তু আরও আমার কাছে মনে হয় যে ফারহান আলী আরও বেশি মাত্রা যোগ করবে। যেহেতু তার পাসপোর্টের কাজ যদি ঈদের পরে শুরু হয়ে যায়, দ্যাট মিনস সে নেক্সট যে উইন্ডো রয়েছে সেপ্টেম্বরে, সেখানে হয়তো আপনি তাকে পেতে পারেন। বা সেখানেও যদি না পান, আপনি নভেম্বর আপনার সাফ ফুটবল রয়েছে, সাফ ফুটবল থেকে সে স্টার্ট করবে। সো আমি বলবো যে প্লেয়ার আপনি প্রবাসী প্লেয়ার নেন, আমার কোনো প্রবলেম নেই, বাট আমাদের যে পজিশনের একটা প্লেয়ার দরকার ছিল, টু বি অনেস্ট, ওই এক্স্যাক্টলি। কারণ আপনি দেখবেন যে আমরা যখন অ্যাটাকটা বিল্ড আপ করি, মিডফিল্ড পর্যন্ত আমাদের খেলাটা ঠিকঠাক থাকে, বাট যখন আমরা রাইট সাইডে রাকিবের দৌড়টাও ভালো থাকে, রাকিব ইভেনচুয়ালি ফাহিমও ভালো করে, বা ফাহামিদুল, যারাই উইং স্ট্রাইকার খেলে তারা সবাই ভালো করে, বাট প্রপার স্কোরিং এর যে জায়গাটা যাকে মানে যে সময় থাকার কথা, সেই জায়গাটা কিন্তু অ্যাবসেন্স থাকে। সো আই হোপ ফারহান আলী, যেটা হয় যে আমি কিছু শর্ট ভিডিও দেখেছি ওর, মানে ক্লিপস দেখে, যেখানে মনে হয়েছে যে একজন উইং স্ট্রাইকার থেকে গোল করা এবং অ্যাসিস্ট করার যে ক্যাপাবিলিটি, রাইট। সো এই ক্যাপাবিলিটিগুলি তার সব রয়েছে, যেটা আপনি দেখবেন যে এই মুহূর্তে
বিশ্বের যত বড় বড় ক্লাবগুলি আছে তাদের মেন প্যাটার্নে খেলাটা থাকে কিন্তু উইং বেস ফুটবল। আপনি যদি বায়ার্ন মিউনিখের খেলা দেখবেন ওলিস এবং লুইস দিয়াস দুই পাশ থেকে দুজন। ফ্রান্সকে আমরা এই ওয়ার্ল্ড কাপে এই সেম জিনিস দেখতে পারবো, স্পেনও একই কাজ করবে। সুতরাং এখন কিন্তু খেলার সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে আশিক ভাই। আপনি যদি দেখেন ম্যাক্সিমাম গোলগুলি কিন্তু আসলে উইং থেকে ইনভার্টেড রান করে, কিন্তু ওখান থেকে কিন্তু আপনি দেখবেন যে যাদের যে ফুটে স্ট্রং সেখান থেকে কিন্তু তারা শুট করে গোল করে। সুতরাং ফারহান আলীর আমি যে স্টার্টটা দেখলাম, তার ভিডিও ক্লিপসগুলি দেখলাম, সেখানে আমার কাছে মনে হচ্ছে সে দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ফারহান আলীর সাকসেস রেট খুবই ভালো। তো আমরা ফাহাদ করিমের সাকসেস রেট নিয়ে যদি একটু আলোচনা করি, যদি আমি একটু আপনাকেও ধরিয়ে দিতে চাই, ফাহাদ করিমের স্টার্টটা হয়েছিল সুমিত সোমকে দিয়ে। কেউ কল্পনাও করতে পারেনি, হুট করে সুমিত সোম রাজি হয়ে গেলেন, ফাহাদ করিম কনভিন্স করে ফেললেন। এরপর একে একে অনেক ফুটবলার এসেছেন। রিসেন্টলি আমরা যদি বলি অ্যাডাম আব্বাস, ট্রেভর ইসলাম, জিদান ইউসুফ, সুলিভান ব্রাদার্স, যদি নারী ফুটবলে যায় আনিকা রানিয়া এবং শাইলা মেদিনা আসছে। এরপরে ফারহান আলী ওয়াহিদ, বিগ নেম। ফাহাদ ভাইয়ের সাকসেস রেটটা নিয়ে আসলে আপনি কি বলবেন? কারণ আমি আপনাকে একটু ইনক্লুড করতে চাই এখানে। যখন আমরা ফারহান আলীর কথা শুনেছি, ইভেন ফাহাদ করিম, এখন আলোচনা চলতেছে জায়ান হাকিমকে নিয়ে। এই একটা কাজ রানিং আছে, আরো রানিং আছে কিছু কাজ। তো এই যে সাকসেস রেটটা, আমরা ফারহান আলীর কথা শুনে এসেছি কি, ফারহান আলী সময় চায়, তার বাবা সময় চায়, সেই সময় না দিয়ে তাদেরকে কনভিন্স করা গেছে। ট্রেভর ইসলাম পড়াশোনায় মনোযোগী, সেই ট্রেভর ইসলামকে রাজি করিয়ে ফেলেছেন। ফাহাদ করিমের সাকসেস রেট নিয়ে আসলে কিভাবে আলোচনা করবেন? না, ফাহাদ ভাই যে ব্যাপারটা হচ্ছে ইজ ভেরি ক্লোজ টু মি। সত্যি কথা বলতে ফাহাদ ভাই ম্যানেজমেন্ট পাওয়ার ইজ সো বিগ, টু বি অনেস্ট। আপনি যখন ফাহাদ ভাইয়ের সাথে কথা বলবেন, আপনি দেখবেন সে আপনাকে ম্যানেজ করে ফেলবে। হ্যাঁ, সো এই জিনিসটা, এই গুণটা কিন্তু আসলে সবার থাকে না, টু বি অনেস্ট। সো ফাহাদ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, ফাহাদ ভাই একটা কাজের পিছনে যখন লেগে যায়, আমি যতটুকু তাকে জানি আর কি, সে ওইটাকে মানে শেষ না করা পর্যন্ত আসলে থেমে যায় না। সো যেটা হয়েছে যে অরিজিন প্লেয়ারদেরকে আসলে ম্যানেজ করা কিন্তু সো টাফ। তারা কিন্তু অনেক কিছু চিন্তা করে, নিশ্চয়তা চায়, অনেক কিছু চিন্তা করে ইন ফিউচার, তাদের কেরিয়ার, তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলেই কিন্তু তারা একটা ডিসিশন আসে। স্পেশালি যারা হাই প্রোফাইল বা যাদের ইন ফিউচার, যাদের খুব ভালো ব্রাইট ফিউচার, তাদের ম্যানেজ করা কিন্তু সো টাফ। আপনি যেটা বলেন সমীর সোম থেকে শুরু করে লাস্ট আপনার আর রায়হানের কথা আমরা যদি, ট্রেভর ইসলাম, অ্যাডাম আব্বাস সবার কথাই যদি বলি, মানে এটা আমি বলবো যে ম্যানেজ করাটা ইজ সো টাফ। এবং সে কিন্তু যেটা বলছে যে লাস্ট যেটা দেখলাম যে সে অনেকক্ষণ মিটিং করেছে, 40 to 45 মিনিটস মিটিং করার পর কনভিন্স করেছে। সো আমি বলবো যে এটা অ্যামেজিং। এবং যেটা হয় যে আমাদের অরিজিন প্লেয়ার কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, এটা খবর রাখাটাও কিন্তু আমি বলবো যে এটা একটা এক প্রকারের সাকসেসের জায়গা। তো সেই জায়গাটা থেকে ফাহাদ ভাই ডেফিনেটলি অবশ্যই এই মুহূর্তে যে কাজগুলি করছে, এটা আমি বলবো যে বিরাট একটা প্রাপ্তির জায়গা। এবং যেটা হয় যে আমাদের জাতীয় দলটা কিন্তু দেখবেন যে এখন আস্তে আস্তে দিন দিন প্রোগ্রেস করছে এবং খুব স্ট্রং হচ্ছে। এবং এই প্লেয়াররা যখন সবাই একসাথে খেলবে, তখন চিন্তাই করা যায় যে আমরা যেহেতু নতুন কোচ এসেছেন, তার মাত্রই শুরু করেছেন দল নিয়ে, এই কোচের আন্ডারে যদি আমরা ট্রেভর ইসলামকে এনে দিতে পারেন, যদি ফারহান আলীকে এনে দিতে পারেন, এই দলটা আসলে কতটুকু চেঞ্জ হবে? এক হামজা আসার পর যে চেঞ্জটা হয়েছে, তারা ইনক্লুড হলে কেমন চেঞ্জ হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, ডেফিনেটলি চেঞ্জ তো অলরেডি হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল এরিনাতে কিন্তু আমাদের এখন বিশাল একটা ইম্প্যাক্ট পড়েছে, যার কারণে যদি একটা এক্সাম্পলই দিই, দেখেন আমরা যে কোচ নিয়োগের প্রসেসটাতে যদি আপনি দেখেন, সেখানে কত কোচ সিভি দিয়েছে। এটা তো আসলে আমাদের 182 নাম্বার দল র্যাঙ্কিংয়ে, আমরা ফুটবলে একদম শেষের দিকের দল। তারপর আমরা যখন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলাম, আপনি দেখবেন যে কত হাই প্রোফাইল কোচের এখানে কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছে। ডেফিনেটলি ইন্টারন্যাশনাল জায়গাতে আমরা ভালো করছি দেখেই কিন্তু কোচের আগ্রহ বেড়েছে। এবং স্পেশালি হামজা আসার পরে তো ডেফিনেটলি একটা বড় ইম্প্যাক্ট পড়েছে জাতীয় দলের ক্ষেত্রে। তো সেই জায়গাতে যদি ফারহান আলী, তারপর ট্রেভর ইসলাম এরা আসার পরে, তো আমি বলবো যে জাতীয় দলটা আসলে অনেক স্ট্রং হবে। এবং ইন ফিউচার আমার কাছে মনে হয় যে আপকামিং আমাদের যে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ রয়েছে আফটার ওয়ার্ল্ড কাপ, সেইখানে দেখবেন যে এই প্লেয়ারদেরকে নিয়ে যখন আপনি স্কোয়াডটা সাজাতে পারবেন, ডেফিনেটলি আমাদের দলটা অনেক ভালো হবে। এমনি ভাই, মানুষ যখন বেশি পায় তখন লোভটাও আসলে বাড়ে। আমাদের লোভটাও মনে হয় একটু বাড়ানো উচিত। তো সেই জায়গাতে ফারহান আলী ওয়াহিদ যখন রাজি হয়ে গেলেন, এইবার কি ফাহাদ করিম কাভান সুলিভানের দিকে হাত বাড়াবেন কিনা, কিংবা ওইটা নিয়ে চেষ্টা করবেন কিনা, আপনার কাছে কি মনে হয়?
না, কাভান এবং কুইন তাদের সাথে কিন্তু আমার যতটুকু জানি ফাহাদ ভাই অলরেডি একটা মানে প্রথমে ডিসকাশন করেছিল, বাট দে আর ওয়েটিং ফর ইউএসএ ন্যাশনাল টিম টু বি অনেস্ট। এবং তারা কিন্তু ওই যে এবার স্কোয়াড যে দিয়েছিল 60 জনের স্কোয়াডের ভিতরে কিন্তু ছিল। আপনার কাছে কি মনে হয় ফাহাদ করিমের কনভিন্সিং পাওয়ার দিয়ে তাদেরকে রাজি করানো সম্ভব কিনা? অবশ্যই অবশ্যই সম্ভব। ফারহান আলীকে সেভাবে সে ম্যানেজ করেছে। আই হোপ সে আসলে দুই কুইন সুলেমান এবং কাভান সুলেমানকে আই থিঙ্ক সে ম্যানেজ করে ফেলবে, এবং সেটা যদি ম্যানেজ করতে পারে এটা তো আসলে আমরা জানি যে আমাদের দলটা আসলে কোন অবস্থায় যাবে, এবং আমি চাই যে এরা আমাদের দেশে খেলুক, এবং আমি চাই আমাদের দলটা ভেরি সুন একটা ভালো অবস্থায় চলে যাক। আচ্ছা, যে কথাটা বলছিলাম আসলে যদি আসলে কাভান আসে, কুইন আসে, সেটা তো আসলে পরের বিষয়। ফারহান অ্যাড হওয়ার পর, হামজা অ্যাড হওয়ার পর আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে আপনারা যখন খেলেছেন তখন পার্থক্যটা আপনারা দেখেছেন। রিসেন্টলি হামজা অ্যাড হওয়ার পর পার্থক্যটা দেখেছেন। ফারহান অ্যাড হলে পার্থক্যটা আসলে কেমন হবে ফারহান ট্রেভার, আর এরপরে যদি কুইন কাভান চলে আসে, মানে ইন্ডিয়া বাংলাদেশ দলের মধ্যে পার্থক্যটা কেমন থাকবে? না, আপনি যে নামগুলি বলছেন তারা যদি সবাই ইনক্লুড হয়ে যায় তখন তো আসলে আমরা সাফের দল থাকবো না। হ্যাঁ, সাফে যে আপনি ইন্ডিয়া মালদ্বীপের সাথে আমাদের যে এখনো যে কম্পিটিশনটা হয় সেইটা আর থাকবে না। আমরা মনে হয় আমরা আসিয়ান কান্ট্রি যে দেশগুলি রয়েছে লাইক থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমার মনে হয় যে আমরা ওই ক্যাটাগরির দলগুলির ভিতরে ঢুকে যাব। এরপরে কিন্তু আমাদের মেন টার্গেট হয়ে যাবে এশিয়া কাপ, টু বি অনেস্ট। এরপর ওয়ার্ল্ড কাপের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো। সুতরাং আপনি কাভান সুলেমান, কুইন সুলেমান এবং ফারহান আলী এদের দলের ইনক্লুশন অ্যাট দ্য সেম টাইম বর্তমান যে স্কোয়াড আছে তখন দেখবেন কিন্তু একটা ব্যালেন্স দল হয়ে যাবে, যেটা কিনা নিয়ে আপনি ইন ফিউচার সব জায়গাতে কিন্তু কম্পিটিশন করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশের কি আসলে সাফ থেকে এখন বের হয়ে যাওয়া উচিত কিনা আপনার কাছে আসলে যদি কনক্রিট অ্যান্সার চাই? আমি এটা আপনাদের এখানে বেশ কয়েকবার বলেছি যে আপনি সাফের থেকে তো বের হতে পারবেন না, থাকেন সাফে, বাট আপনাকে এখন মেইন টার্গেট নিতে হবে আসিয়ানে, যেটা ইন্ডিয়া দেখবেন নেক্সট যে আসিয়ান কাপ টুর্নামেন্ট আছে সেখানে তারা খেলবে। সো আমিও ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ স্পেশালি আমাদের বিএফএ প্রেসিডেন্টের সাথে দেখবেন কিন্তু থাইল্যান্ড ফুটবল ফেডারেশন বা আসিয়ান কান্ট্রি দেশগুলির সাথে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে, এবং আই হোপ এবং আমি হ্যাভ টু রিকোয়েস্ট টু তাবিদ ভাই যে আসিয়ানের সাথে যত কুইক আপনি কানেক্ট করে ওই দেশগুলির সাথে আপনি ইনক্লুড হয়ে যাবেন তত কিন্তু আপনার জাতীয় দলে স্ট্রং হবে। বিকজ এখনও কিন্তু আমরা আসিয়ানের সাথে আমাদের একটা বড় ডিফারেন্স রয়েছে। এটা এই কারণে বললাম, আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন এগেনস্ট ভিয়েতনাম, সেখানে কিন্তু আমরা বেশ ভালো করতে পারিনি। ইভেনচুয়ালি আমাদের যে গ্রুপে যে দলগুলি ছিল তার দুইটাই ছিল কিন্তু আসিয়ানের দল, হংকং এবং সিঙ্গাপুর। সুতরাং আপনি যদি আসিয়ান কান্ট্রির সাথে যদি কানেক্টেড হয়ে যেতে পারেন, ওদের সাথে যদি টুর্নামেন্টে বেশি বেশি পার্টিসিপেট করতে পারেন, ফ্রেন্ডলি ম্যাচগুলি যদি আপনি ওদের সাথে অ্যারেঞ্জ করতে পারেন, তখন কিন্তু আপনার জন্য খুব সহজ হবে, খুব কুইক হবে র্যাঙ্কিংটা বড় করা, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার জাতীয় দলটার পাইপলাইনটা স্ট্রং করা। আচ্ছা এমিলি ভাই, আমরা জাতীয় দল বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা সামনে ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা নিয়ে একটু আলোচনা করতে চাই। লিওনেল স্কালোনি মাস্টার মাইন্ড, সবাই স্কোয়াড দিয়ে দিচ্ছেন, প্রতি রাতেই স্কোয়াড প্রকাশ পাচ্ছে। স্কালোনি এর মধ্যে স্কোয়াড আরো বড় করতেছে, 30 জন 32 জন নিয়ে ফ্রেন্ডলি ম্যাচগুলো প্রস্তুতি ম্যাচগুলো খেলবেন। স্কালোনির মাথার মধ্যে আসলে কি ঘটছে আপনার কাছে মনে হয়? এই মুহূর্তে যদি আপনি আমাকে এক কথায় বলেন, ইন্টারন্যাশনাল এরিনাতে স্কালোনি হলো সব থেকে টপ ক্লাস কোচ, এবং আমাকে যদি বলেন একদম র্যাঙ্কিং থেকে 1 নাম্বার কোচ। এই কারণে বললাম বিকজ তার হিস্ট্রিটা দেখেন। সে যখন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয় তার আগে কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের খুব একটা স্ট্রাগল পিরিয়ড চলছিল, রাইট? তো ওই সময়টা দেখেন, ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে সে স্কলোনি। সুতরাং তার ভিতরে যে আপনি যেটা বলছেন আপনার কোশ্চেনটা ধরবে, তার মাথার ভিতরে কি ঘুরছে এটা আমি আপনি বলতে পারবো না। হি হ্যাভ এ বিগ প্ল্যান, এবং আপনি দেখবেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা যখন সে স্কোয়াডটা নিয়ে যায় তখন দেখবেন যে 6 থেকে 7 জনের একটা বড় প্লেয়ারের লাইন আপ, যেটা কিনা একদমই ডেবু হয়েছে ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, যদি আমি বলি এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেস, মলিনা, এরকমই কিছু 6 থেকে 7 জন প্লেয়ার কিন্তু সে ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে নিয়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম এবার ওয়ার্ল্ড কাপও কিন্তু তার প্ল্যানে বড় একটা অংশ থেকে 4 জন 5 জন এরকমের একটা ব্যাচ সে রেডি করে ফেলেছে। এই ওয়ার্ল্ড কাপে সে হয়তো ডেবু করাবে। আচ্ছা মেমিলি ভাই, একটু ইন্টারাপ্ট করি, আপনাকে যদি আমি অপশন দেই 3টা, এমিলিয়ানো বুয়েন্দিয়া, নিকো পাজ, হাসছেন কেন ভাই? ইটস ভেরি টাফ, আমি জানি আপনি চুজ করতে বলবেন, ইটস ভেরি টাফ। দেখেন এই স্কোয়াডটার ডেপথ এত স্ট্রং, আশিক ভাই, টু বি অনেস্ট আপনি যেহেতু ইউএসএতে ওয়ার্ল্ড কাপ কভার করতে যাবেন, আপনি আসলে ওখান থেকে কাছ থেকেই দেখবেন। আমি খুবই এক্সাইটেড আর্জেন্টিনা এই দলটা নিয়ে। আপনি বুয়েন্দার কথা বলছেন, নিকো পাজের কথা বলছেন, এবং লো সেলসো। আমি প্রশ্নটা শেষ করি। বুয়েন্দিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লো সেলসো এবং নিকো পাজ, এই 3 জন থেকে যদি 2 জন রাখতে বলা হয়, কাকে আপনি রাখবেন?
এটা তো মানে আমার জন্য হয়তো সহজ, বাট এটা কিন্তু স্কোয়াডের জন্য অনেক ডিফিকাল্ট। স্কোয়াড এই জন্য আপনি যেটা বলছেন যে এখনো কিন্তু 30 জন 32 জনের স্কোয়াডে নিয়ে কিন্তু নেক্সট যে 2টা ফ্রেন্ডলি ম্যাচ আছে সেখানে কিন্তু যাচ্ছে, সে কিন্তু এখনো 26 জনের স্কোয়াড কনফার্ম করতে পারেনি। সো লোসেলসোর ব্যাপারটা হয়েছে, লোসেলসোর একটা বড় কনসার্ন হলো ইনজুরি। হ্যাঁ, আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপটাও যদি দেখেন, হ্যাঁ সেখানেও কিন্তু মিস করেছে। সো এবারও কিন্তু তার রিসেন্টলি যদি দেখেন হিজ গুড ফর্ম, বাট ওই ইনজুরি কনসার্নটা তার বড় ভুগিয়েছে। বাট নিকোপাস এবং বোয়েন্দের কথা যদি বলেন, দেখেন অ্যাস্টন ভিলা বোয়েন্দের পারফরমেন্স আপনি যেভাবে দেখেছেন, হ্যাঁ, এবং ইউরোপা কাপ লিগ চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কিন্তু তার অসাধারণ কন্ট্রিবিউশন ছিল। নিকোপাস তো ট্যালেন্টেড প্লেয়ার, মানে তাকে নিয়ে কোনো কথাই হবে না। সুতরাং এখান থেকে যদি আপনি তাহলে আমরা আমাকে আসলে এই ডিসিশনটা দিয়ে না। থ্যাংক ইউ এমিলি ভাই।